মাহিরা ইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আশা করি আমার ভিডিওটি তোমরা দেখবে। তো প্রথমে আমি তোমাদেরকে একটু টিপসের মতোই মনে হয় তো দেখাচ্ছি। হচ্ছে কি, আমাদের যা ডাইনিং রুমে যে বেসিন আছে সেই বেসিনটা হচ্ছে অনেক সময় তেল ছিটকে লাগে, কারণ আমরা হাত ধুই, হাতে ভাত খাওয়ার পর বা যে কোনো একটা জিনিস ব্যবহার করে একটা প্লেটও না হয় আমরা ধুয়ে দিলাম, একটা চামচও দিলাম, কিন্তু ওটার মধ্যে তেল ছিটকে ভাব থাকলে দেখা যায় আমরা বেসিনগুলো নষ্ট হয়ে যায়, তাই না? যেমন পরিষ্কার করতে সমস্যা হয়। তো এমনিতে পরিষ্কার করতে গেলে কোনো সময়ও পরিষ্কার হয় না, খুব বেশি খারাপ লাগে, ভালো লাগে না। বাথরুমের বেসিন এরকম বেসিন, সিরামিকের বেসিন, প্লাস হচ্ছে ডাইনিং রুমের বেসিন, কিন্তু আসলে রান্নাঘরের বেসিনটা তো এরকম থাকে না। তো দেখো, আমি এমনিতে পরিষ্কার করতে লাগছি কিন্তু পরিষ্কার হয় নাই। এই যে আমি একটা হারপিক দিলাম, হারপিক দিয়ে, এটা টিপসের মতোই তোমরা মনে করতে পারো। হয়তো অনেকে জানে আর অনেকে জানে না আর কি। তো আমি যেটা জানি তোমাদেরকে শেয়ার করি আর কি, যে হয়তো কোনো একজন না জানে, সেটা যদি একটু আমার ভিডিওটা দেখে জেনে যায় আর কষ্ট থেকে মুক্তি পায় তাহলে। তো আমি হারপিক দিয়ে দিলাম, দিয়ে যে একটা কাপড় দিয়ে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত সুন্দর জকজকে হয়ে যাবে অল্প সময়ের ভিতরে, কষ্ট করা লাগবে না, পরিশ্রম করা লাগবে না, শুধু কয়েক ফুটো হারপিক দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো দেখো আমি এখন ফাইনাল লুক দেখাচ্ছি। আমি ঘষে নিয়েছি, মুজে নিয়েছি, শুধুমাত্র হালকা একটু হাত দিয়ে ঘষে দিলেই হয়ে যায়। হারপিক দেওয়ার পর কোনো পরিশ্রম করতে হয় না। এভাবে আমি আমার বাথরুমের সিঙ্কটাও পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো আমার হচ্ছে সবসময় তাড়াহুড়ার কাজ, কিন্তু আমার মাথায় থাকে সবসময় আমি পরিষ্কার করব, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমি পরিষ্কার করব, পরিষ্কার থাকবো। কারণ হচ্ছে আমার ঘরে একটা মানুষ আসার পরে যাতে বলে যে না ঘরটা পরিষ্কার, সেটাই। কিন্তু আমার সময় এত বেশি কম, আমি পরিষ্কার করতে আমার একটু সময় লাগে। তো কোন পথটা তাড়াতাড়ি অবলম্বন করা যায় আমি সেই পথটা অবলম্বন করি। দেখো আমার বাথরুমের বেসিনের মধ্যে কত ময়লা পড়ে রয়েছে। তো আমি কয়েকদিন ধরে পরিষ্কার হচ্ছে না আমার, তোমরা তো জানোই আমার কি অবস্থা। তো আজকে একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এটার মধ্যেও আমি এখন এইভাবে হারপিক দিয়ে দিলাম। তো ওটা তো আসলে প্রতিদিন পরিষ্কার করা লাগে না, প্রত্যেক দিন যে হারপিক দিয়ে পরিষ্কার করতে হয়, হারপিকের অপচয় করব, টাকা নষ্ট করব তা না, সপ্তাহে একদিন দিলেই তো হয়ে যাচ্ছে। তো আমি একটু বেশি করে পড়ে গেছে আমার, অত না দিলেও হচ্ছে, অল্প ওই জালিটার মধ্যে একটু লাগিয়ে নিয়ে ঘষা দিলেই হয়ে যাচ্ছে। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম করতে পারো, সমস্যা নেই, কিন্তু করে দেখো, ট্রাই করতে পারো। আর আমার সময় স্বল্পতার জন্য আমি মনে করি আমার জন্য ওটাই বেস্ট। তো আমি এখন হারপিক দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। কোনো বাথরুমে, কোনো মানুষের বাথরুমে ঘরে যাওয়ার পর দেখা যায় ওয়াশরুমটা, বেসিনটা একটু অন্যরকম দেখায়, ভালো লাগে না। আমি চেষ্টা করি আর কি পরিষ্কার করে রাখা। এই যে আমার হাতের একটা জিনিস আছে না, দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমি মেশিন দিয়ে, পিছলা কাপড় দিয়ে মেশিন দিয়ে বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমি এই বেসিন পরিষ্কার করে, একটা বেসিনে পরিষ্কার করার লাগে একটা জিনিস আছে, ওই জিনিসটা অন্য বেসিনে আমি নেব না। আর হচ্ছে একটা হারপিক একটা নিয়ে আসলে ওটা আমি ভাগ করে দুই জায়গায় রেখে দেয়, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস নেওয়া লাগে না আমার। আর এই যে দেখো উপরে সাবানটা যখন রাখা হয় তখন ইউজ করার পর একটু একটু তো পানি লাগেই, সেই পানিটা জ্বরে নিচে পড়ে যায়, পড়ে যে বেসিনটা নষ্ট হয়ে যায়। তো আমি এইরকম একটা জিনিস বানিয়ে নিয়ে এইভাবে আমি সাবানের নিচে রেখে দিই। তো হয় কি, পানিটা আমার এই জিনিসটার উপর পড়লে পরে দেখা যায় বেসিনটার মধ্যে আর দাগ পড়ে না। আমি আগে খুব কষ্ট করে দাগটা ছুটাইতে হয়েছে, এখন আর অত কষ্ট করা লাগে না। এই সাবানটা এই জিনিসটার উপর পড়বে, দেখা যাবে ওটা দিয়ে যখন আমি ধুবো মাজবো, সাবান ওর মধ্যে লেগেই আছে, অত বেশি সাবানও হচ্ছে না, আমার বেসিনেও দাগ পড়তেছে না, আলহামদুলিল্লাহ। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো কী আর করার, সব কাজ শেষে তো রান্না করে খেতে হবে, তাই না? তো বাজার নিয়ে আসছিল, কয়েকটা শুকনো মরিচ আনছিল। আমি তো মরিচ বাঙ্গাইয়া খাই, 1 কেজি একসাথে বাঙ্গাই, গুঁড়া করে খাই। তো এগুলো হচ্ছে শুকনো মরিচ বেজে খাওয়ার জন্য, ভর্তা পাতে ওগুলোর জন্য নিয়ে আসছে 250 গ্রাম মরিচ। তো এটা আমি ওইভাবে তো আর বুটা সহ রেখে দেবো না। আর এখানে টাঙ্গা মরিচ আছে, বুটা আছে, বিচি আছে, ওগুলো ওভাবে আমি রেখে দেবো না। তো আমি মরিচটা বাছাই করলাম, বেছে নিয়ে বুটাগুলো কেটে নিলাম, কেটে নিয়ে ওই যেগুলো বাঙ্গা আছে ওগুলো আলাদা পলিথিনে তুলে রাখছি, ধুয়ে নিয়ে শুকিয়ে রোদে শুকিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ওই গুঁড়াটা করে নেব। আর এগুলো হচ্ছে ভালো মরিচ, ওগুলো একটা কন্টেনারে তুলে রাখবো, যখন দরকার হবে বেজে খাওয়া আর বেজে নেব। এর মধ্যে করে কি আমি ওইভাবে মরিচগুলো খাইও না, মরিচগুলো আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে তারপর ছাদে রোদে দিয়ে শুকিয়ে
তারপর আমি খাবো। তো এখন হচ্ছে আমি বিকালবেলা খাটলাম, তো এখন আমি মরিচ ধুয়ে তো নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি ওইভাবে কন্টেনারে তুলে রাখছি। পরে এক সময় আমি ধুয়ে শুকিয়ে তারপরে এনে রেখে দেবো, নো টেনশন। আর সারা যতদিন আমার থাকবে ও মরিচগুলো তো হালকা হালকা বাজাবো, তো আর কয়ে একসাথে তো সব বাজবো না, আস্তে আস্তে ধীরে ধীরে খাবো, কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি, সেটাই। এই দেখো তেজপাতা প্রত্যেক দিন 2টা ছিঁড়বো, তারপর হাত দিয়ে ছিঁড়বো, তারপর ধুয়ে নিয়ে তারপর দেবো, এরকম করবো কেন? কেচি দিয়ে বসে সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমি একটা কৌটার ভিতর তুলে রেখে দেবো। তো এখন হচ্ছে কি আমি কৌটার ভিতর তুলবো না, কারণ কি, কারণ হচ্ছে আমি বিকালবেলা ওগুলা কাটছি, এখন ধুয়ে দিলে রোদ পাবো না আমি। সকালে ঘুম থেকে উঠে পরে আমি ধুয়ে ছাদে দিয়ে শুকিয়ে নিয়ে আবার কন্টেনারে কৌটা তুলে রেখে দেবো, যাতে আমার যখন প্রয়োজন, বেশিরভাগ আমি মশলা চা খাই, রং চা খাই, যেটাকে লাল চা বলে, সব এক কথাই। তো ওই মশলা চার মধ্যে আমি 2টো তেজপাতা দিই। তো প্রতিদিন কি দেবো দেওয়ার দরকার নাই, প্রতিদিন হাত দিয়ে ছিঁড়বো তাও দরকার নাই, কেটে রেখে দিয়েছি হয়ে যাবে। এখন আমি 2টো পাতা দিই আর 3টো পাতা দিই, আমি তুলে দিয়ে দেবো। আর এই যে ডিম নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, এখন আমি রান্না করতে হবে। তো কী রান্না করবো? আলু আর ডিম। তোমরা তো টাইটেল দেখেই তো বুঝে পেয়েছো যে আলু আর ডিম রান্না হবে আজকে। তো আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এখন আলুটা গরম আছে, তো আলুগুলো একটু ভেঙে নেব, বেশি ম্যাশ করবো না, একটু একটু ভেঙে নেব। তো আলুগুলো গরম কীভাবে ভাঙবো? তো একটা স্টিলের গ্লাস হাতে নিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি, যাতে করে আমার হাতে গরম না লাগে। আর একেবারে ম্যাশ করবো না, যদি ভর্তা করতাম তাহলে একেবারে ম্যাশ করে নিতে পারতাম, সমস্যা নেই, কিন্তু একটু একটু আস্তে আস্তে থাকবে, গোটা গোটা থাকবে, আবার ভাঙবো। তো সব মিলিয়ে আমি এখন একটা গ্লাস দিয়ে চেপে চেপে নিচ্ছি। তোমরা যখন ভর্তা করো তাও তোমরা ওইভাবে ভাঙতে পারো, সমস্যা নাই। আর যদি রান্না করো তাও তোমরা ওইভাবে ভাঙতে পারো, সমস্যা নাই, হাতে গরম লাগবে না। আর ঠান্ডা হয়ে গেলে আলু তো শক্ত হয়ে যায়, ভাঙা যায় না, আলুটাকে গরম গরমই ভাঙিয়ে নিতে হয়, যদি ভর্তা করো আর রান্না করো, যাই করো। তো আমি এইভাবে ভেঙে নিচ্ছি আমার গ্লাসটা দিয়ে চেপে চেপে। তো আমার গ্লাস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আলুটা রেখে দেবো। এখন চুলার কাছে চলে যাব। মশলা তো আমার ফ্রিজে রাখাই আছে, তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই আমি ফ্রিজের মশলা ব্যবহার করি, একদিন করি 1 মাস খাই। তো দেখো পেঁয়াজ, রসুন, আদা বাটা সবগুলো বের করে রেখে দিয়েছি। এখন এখান থেকে পানি ছেড়ে দিছে, কারণ হচ্ছে ফ্রিজের মশলা তো পানি ছেড়ে দেয়। তো এখন আমি একটু অল্প লবণ দিয়ে দেবো, যাতে পানি ছিটে না ওঠে, কারণ মশলার মধ্যে পানি আছে, এর মধ্যে আবার তেল দিলে পরে ছিটে উঠবে, সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আর পানি ছিটবে না। তোমরা টিপসের মতন মনে করতে পারো, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। অনেকেই বলে না হাতে ছিটা পড়ছে তেলের, হাত পুড়ে গেছে, আমার কখনো পড়ে না, কারণ আমি জানি টিপস কীভাবে ব্যবহার করতে হয়। দেখো আমি এখন তেল দিয়ে দিলাম, 1 ফোঁটাও ছিটবে না, আলহামদুলিল্লাহ। আমি এত তাড়াহুড়া করে কাজ করি, কিন্তু আমার হাতে কোনো দাগ নেই, হাতে কোনো দাগ পড়ে না। তবে জন্মের একটা দাগ আছে আমার হাতে, কখনো তোমরা ভিডিও বানালে দেখতে পারবে, আমার বাম হাতে একটা দাগ আছে, একটা না 2-3টা দাগ আছে, ওগুলো ছোট্ট ছিল, বড় হচ্ছে দিন দিনে। তো এখন ঠিক, এখন আর বড় হচ্ছে না, যখন আমি ছোটো ছিল আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু ওই দাগগুলো আমার হাতে আছে, কখনো তোমরা আমার ভিডিওর মধ্যে দেখতে পারো, কিছু করার নাই, এমনিতে জলাপুরার দাগ নেই। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। মশলাটা কষানোর পর যখন দেখবো মশলাটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে এখন শুকনো মরিচগুলো দেবো, শুকনো গুঁড়ো মশলা দেবো। তো শুকনো গুঁড়ো মশলা দিলে দেখা যায় পুড়ে যাবে। তো এখন আমি পানি দিয়ে এক এক করে সবগুলো গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। হলুদ দিলাম, মরিচ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দেবো, গরম মশলার গুঁড়া দেবো। তোমরা তো দেখতে পেলে আমি আস্ত মশলা ব্যবহার করলাম না, যেমন তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, ওগুলো তো ব্যবহার করলাম না, কারণ ওগুলো যে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আমি আস্ত দেবো কেন? দেবো না, আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, গুঁড়োই দেবো। আস্ত দিলে ওগুলো আমি বাছাই করে ফেলে দিতে হয় ভাতটা খাওয়ার সময়, কিন্তু ওখান তো আমার গুঁড়া আর বেছে ফেলে দেওয়া লাগবে না। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো আমি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। যত কষা তত রসা, যত কষাবেন তত তরকারি স্বাদ হবে। খেতে হলে কিছু কষ্ট করতে হয়। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তাই না? তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেঙে রাখা আলুটা আমি দিয়ে দেবো। আলুর মধ্যে একটু পানি দিছি, যাতে মশলা তো কষানো হয়ে গেছে, কিন্তু মশলা দেখো নিচে লেগে যাবে, এই জন্য অল্প একটু পানি দিছি আলুটার মধ্যে দিয়ে। এখন আমি দিয়ে দেবো তো মশলার মধ্যে, দেখো অল্প পানি দিচ্ছি। এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব, নিয়ে আবার ডিমগুলোও দিয়ে দেবো। মশলা এবং আলু ওগুলো ভালো করে মিশিয়ে নেব, ভালো করে নাড়ায় মিশিয়ে নেব। দেখো এখন আর পুড়বে না, কারণ অল্প একটু পানি দিয়ে গুলাই নিয়েছিলাম আলুটা, এখন আবার পুড়বে না আর। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা, ডিমগুলো আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি। তোমাদেরকে আর ডিম সিদ্ধ দেখানো, ডিম সিদ্ধ করা, ডিম ভেজে নেওয়া, ওগুলো আমি দেখাই নেই। আমিও আরেকটা ফ্রাই প্যানে অন্য চুলে আমি ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক টেস্টি হয়, ভালো লাগে। অনেকে আছে আস্ত আলু দিয়ে
আলু কেটে দিয়ে তারপর ডিম দিয়ে রান্না করো, তাও পারা যায়, কিন্তু এরকম খেয়ে দেখতে পারো, অনেক টেস্টি হয়। আর আমার মতো যদি গুঁড়া মশলা ব্যবহার করো, যেমন গরম মশলাটা গুঁড়া ব্যবহার করো, তাহলে তো হয়েছেই। আর যদি না ব্যবহার করো, তোমরা আস্ত দিতে পারো, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছুই তোমরা দিয়ে রান্না করো। আমি ওইভাবে রান্না করি, এজন্য তোমাদেরকে দেখালাম। আমি যেভাবে রান্না করি ওইভাবে তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের খারাপ লাগে কোনো কিছুতে, তোমরা মন্তব্য করতে পারো, কোনো সমস্যা নেই। মন্তব্য করে তোমরা আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, আমি শুধরানোর চেষ্টা করবো, আমি ঠিক করার চেষ্টা করব যদি তোমাদের কোনো কিছুতে আমার খারাপ লেগে যায়। আর ভালো যদি হয়, ভালো লাগে, তাহলে তোমরা একটু আমার চ্যানেল নতুন যারা হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও এবং বেল বাটনটি অল চেপে রেখো, যাতে পুনরায় আমার ভিডিও আবার পেতে পারো। আর যারা আমার পুরাতন বন্ধু আছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি কোনো খারাপ কিছু হয়, তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন হলো আমার রান্নাটা, তোমরা আমাকে একটু জানাতে পারো। তো এখন তরকারি খসানো হয়ে গেছে, কটা কাঁচামরিচি দিয়ে তারপর ডাকনা দিয়ে দেখো 5 মিনিট পর ফিরে এলাম, এলে দেখো তরকারিটা আমার ঘন হয়ে গেছে, জাল হয়ে এখন হয়ে গেছে। এখন এর মধ্যে তোমরা যারা ধনিয়া পাতা খাও, তোমরা ধনিয়া পাতা দিতে পারো। আমি ধনিয়া পাতা খাই না, তাই আমি ধনিয়া পাতা স্কিপ করলাম। তো আজ এ পর্যন্তই আর কি, ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। এ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওর সাথে আছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য প্রাণডালা অভিনন্দন, দোয়া, ভালোবাসা রইল। আর তোমরা একটা কমেন্ট করবে আমার তরকারিটা কেমন হলো। যদি তোমাদের কমেন্টে আমার পুনরায় ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে, তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আমার ভিডিওটা কেমন হলো। এই দেখো আমি বাটিতে বেড়ে নিয়েছি, কেমন হলো আমার তরকারির আসল রূপটা, অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।